মোল্লা এবং ব্যারিস্টার মাহবুবুল আলম। এ সফরে আমাদের সঙ্গী হয়েছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান চৌধুরী। আমাদের এই 5 সদস্য বিশিষ্ট টিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের সম্মানিত এমইপি, যিনি একই সাথে অনারেবল চেয়ারম্যান ডেলিগেশন ফর রিলেশনস উইথ দ্য কান্ট্রিজ অফ সাউথ এশিয়া, মিস্টার সারবান ডিমিত্রি স্তুরজা এমইপি। আমরা তার দাওয়াতেই গিয়েছিলাম এবং বাকি সকল কর্তৃপক্ষ আমাদেরকে ভার্বালি দাওয়াত জানিয়েছিলেন। এই সফরে আমাদের লক্ষ্য ছিল সভ্য এবং আধুনিক এই বিশ্বের অন্যতম উন্নয়নের প্রাণকেন্দ্র ইউরোপের সাথে আমাদের দেশের সম্পর্ককে ঘনিষ্ঠ করা। নতুন বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং অনন্য একটা উচ্চতায় পৌঁছানোর জন্য বিরামহীন চেষ্টা চালানো। এরই অংশ হিসাবে এই সফর ছিল আমাদের জন্য নয়, আমাদের জাতির জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। কিন্তু নিঃসন্দেহে আমরা সরকারকে প্রতিনিধিত্ব করি না। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক ইসলামী সংগঠন। আমাদের রাজনীতির মূল উপপাদ্যই হচ্ছে জনগণের কল্যাণ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাস্টেইনেবিলিটি। এটাকে সামনে রেখেই আমাদের এই ট্যুর ছিল। এই ট্যুরে পর্যায়ক্রমে আমরা 6টি কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়েছি। প্রতিটি মিটিং 1 ঘন্টা থেকে 2.25 ঘন্টা পর্যন্ত স্থায়ী ছিল। সেই বৈঠকগুলোতে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথম মিটিংটি আমাদের হয়েছিল ইউরোপিয়ান কাউন্সিলের অনারেবল ফরেন পলিসি অ্যাডভাইজার মিস ভেরোনিকা মুসিলিনোভার সাথে। দ্বিতীয় বৈঠকটি আমাদের অনুষ্ঠিত হয় অনারেবল বাইলেটারাল অ্যাফেয়ার্স ফর এশিয়া অ্যান্ড ওশিয়ান কিংডম অফ বেলজিয়াম গভর্নমেন্ট এর প্রতিনিধি সাথে। তিনি হচ্ছেন ফ্রাঙ্কোইস দেলহি। তিনি আমাদের দেশ ইতিপূর্বে 4 বার সফর করেছেন। 2 বার তিনি রোহিঙ্গা শিবির সফর করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বেলজিয়ামের পক্ষে দায়িত্ব পালন করেছেন। আমাদের তৃতীয় মিটিং ছিল মিস্টার মাইকেল শটার, যিনি অনারেবল ডিরেক্টরেট জেনারেল ফর মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স ইউরোপিয়ান ইউনিয়নের। তাদের একটা বিগ কনসার্ন মাইগ্রেন্টস নিয়ে। মাইগ্রেন্টসদের একটা গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন দেশ থেকে তারা বৈধ পথে সেখানে যান না এবং আশ্রয় নেন না। এটি তাদের জন্য একটা উদ্বেগের বিষয়। নিঃসন্দেহে যে দেশ থেকে তারা মাইগ্রেশন করেন সেই দেশের জন্য এটা একটা কনসার্নের বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরের মিটিংটি ছিল ইউরোপিয়ান কমিশন এর সাথে আমাদের। সেখানে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তাদের নেতৃত্ব দিয়েছেন মিস্টার চার্লস হুইটলি। পরের মিটিংটি ছিল আমাদের অনারেবল ডিরেক্টর বেলজিয়াম ইকোনমিক মিশনস অ্যান্ড স্টেট ভিজিটস অ্যাফেয়ার্স রোজ ডন্ক। মিস রোজ ডনকের সাথে ছিল আমাদের শেষ মিটিংটি।
এর বাইরেও আমরা কিছু রাইটস অর্গানাইজেশনের সাথে মিলিত হয়েছি এবং আমাদের দেশের অবস্থা, লেবার রাইটস ইত্যাদি বিষয় নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে তাদের সাথে কথা হয়েছে। যেহেতু সেগুলো ফর্মাল কোনো মিটিং ছিল না, সেই জন্য আমরা এখানে উল্লেখ করছি না। আমাদের এই গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে অনেকগুলা বিষয় সামনে উঠে এসেছে। এর মাঝে প্রথম বিষয়টাই ছিল গণতন্ত্রকে সংহত করা এবং সাস্টেইনেবল করা, টেকসই করা। এই ব্যাপারে আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন, তারা তাদের দেশের অভিজ্ঞতার ভিত্তিতে আমাদেরকে কি সহযোগিতা করতে পারেন। ইউরোপের 26টি দেশ মিলে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন, একসময় এটি 27টি ছিল। ইউকে এখান থেকে এক্সিট নেওয়ার পরে এখন 26টি দেশ তার সদস্য রাষ্ট্র। অধিকাংশ রাষ্ট্রই আমাদের সাথে ব্যবসা বাণিজ্য, আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং লেবার এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আমাদের সাথে তারা জড়িত। তো এই ক্ষেত্রে আমরা তাদের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা সহযোগিতা তাদের কাছে চেয়েছি। এর মাঝে গুরুত্বপূর্ণ দেশগুলো, অনেকগুলা দেশ, তারা তাদের দেশে পিআর সিস্টেমে নির্বাচন করে থাকেন। নির্বাচনের সেই সিস্টেমগুলো নিয়ে তাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানার সুযোগ পেয়েছি। তার কোনো মেরিট থাকলে সেই মেরিটগুলা কি কি আছে, আর যদি কোনো ডিমেরিটস থাকে তাহলে সেগুলা কি, আমরা সব বোঝার চেষ্টা করেছি। এবং তাদের অভিজ্ঞতা থেকে আমাদের দেশ জাতি যাতে লাভবান হতে পারে, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হতে পারে, সেই জন্য আমরা কথাবার্তা বলেছি। পাশাপাশি তাদের দেশগুলো কিভাবে ন্যাশনাল ইউনিটিকে দিন দিন শক্তিশালী অবস্থানে নিয়ে গেল, সে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি। একটা দেশের স্থিতিশীলতা, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং টেকসই উন্নয়নের জন্য অবশ্যই ফান্ডামেন্টাল কিছু বিষয়ের প্রতি নজর দিতেই হবে। এর মাঝে প্রধান বিষয়টি হচ্ছে জাতীয় স্বার্থের জায়গায় দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে এক থাকা। এই এক থাকার বীজতলা তারা কিভাবে তৈরি করেছেন, আমরা তাদের কাছ থেকে এগুলা বিস্তারিত জেনেছি। এই কনটেক্সটে তারা আমাদের দেশের অবস্থাও জানতে চেয়েছেন, অবভিয়াসলি সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করেছি। ইকোনমিক কোঅপারেশনের ব্যাপারে তাদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে। আমরা সবাই জানি আমাদের প্রধান রপ্তানি সেক্টরটাই হচ্ছে গার্মেন্ট সেক্টর, আর ইউরোপ হচ্ছে তার সবচেয়ে বড় বায়ার। এখানে তারা কিছু কমপ্লায়েন্স চায়, আমাদের লেবারদের কিছু রাইট প্রোটেকশন তারা চায়। আমরা তাদেরকে বলেছি যে আমরা বিশ্বাস করি শিল্প বাঁচলে শ্রমিকরা বাঁচবে, আবার শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে। এই স্লোগানের ভিত্তিতে কেবলমাত্র টেকসই শিল্প ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব। এর পাশাপাশি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, বাংলাদেশ ছোট্ট একটি দেশ, কিন্তু আমাদের বিপুল সংখ্যক জনশক্তি রয়েছে। তাদেরকে আমরা আহ্বান করেছি যে তারা যেন আমাদের দেশে এসে ইনভেস্ট করে। বিশ্বের 15টা শক্তিশালী ইকোনমি দেশের মধ্যে 7টাই কিন্তু ইউরোপে রয়েছে। আমরা বলেছি আপনারা যদি আসেন তাহলে এখানে আমরা উভয় লাভবান হব। আপনারা ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন এই কারণে যে আমাদের দেশে দক্ষ এবং অদক্ষ শ্রমিক পাওয়া খুবই সহজ এবং এটা তুলনামূলকভাবে লেস এক্সপেন্সিভ। সুতরাং আপনাদের প্রোডাকশন কস্ট কম হবে। আর আপনারা আসলে
আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। আপনাদের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যখন কর্মপরিবেশ আপনারা সৃষ্টি করবেন, তাতে আরও দুটো লাভ হবে। আমাদের ম্যান পাওয়ারের স্কিল ডেভেলপমেন্ট হবে এবং আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরগুলো আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার এবং নেওয়ার সুযোগ পাবে। ফলে শিল্পে সুস্থ অবস্থা ফিরে আসবে। সুস্থ অবস্থা যখন ফিরে আসবে, তখন অস্থির পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যাবে। শিল্পে যদি অস্থিরতা থাকে, সেই শিল্প কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এই জন্য শিল্পের স্থিতিশীলতা একটা বড় শর্ত। আমরা এই সকল বিষয়ে তাদেরকে আমাদের পক্ষ থেকে বলার চেষ্টা করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে। আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা যেন ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে। যদি সেটা করে, তাহলে আপনারা একটা বেটার পরিবেশ পাবেন এবং নিজের মতো করে সুন্দরভাবে এটাকে সাজাতে পারবেন। এই ক্ষেত্রে কিছু ট্যাক্স ট্যারিফের বিষয় আছে, সেইটা আলোচনার মাধ্যমে সেটেল করা সম্ভব এবং এখনো এটা চলমান প্রক্রিয়া। আমাদের সরকার উভয় দেশের স্বার্থকে সামনে রেখে অবশ্যই আমরা আশা করি যে গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে কনসিডার করবে। তারা এখানে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেছেন যে আমরা এটাকে ইতিবাচকভাবে নেব। একই সাথে এই বিষয়গুলোকে গতিশীল করার জন্য আমরা তাদেরকে বলেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের একজন অ্যাম্বাসেডর আছেন, কিন্তু সবগুলা দেশের এমবেসি আমাদের দেশে নেই। এই মিশনগুলা থাকলে আমাদের কমিউনিকেশন আপনাদের সাথে খুব দ্রুততর হবে। এগুলা না থাকার কারণে আজকে আমরা ইউরোপের রাজধানী বেলজিয়াম ব্রাসেলসে এসেছি, কিন্তু ভিসা নিয়ে আসতে হয়েছে আমাদের সুইডেনের, বিকজ আমাদের দেশে বেলজিয়ামের কোনো এমবেসি বা মিশন নেই। বেলজিয়াম এখন ইউরোপিয়ান ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাব, যেহেতু সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন এবং কাউন্সিলের হেডকোয়ার্টার ব্রাসেলসে অবস্থিত। সেই কারণে আমরা তাদেরকে, বিশেষ করে বেলজিয়াম অথরিটিকে আমরা অনুরোধ করেছি যে আপনারা আমাদের দেশে আপনাদের এমবেসি অপারেট করার জন্য আশা করি আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে এই আহ্বান তাদেরকে জানানো হয়েছে এবং তারা অ্যাক্টিভলি এটা কনসিডারেশনে নিয়েছে। স্কিল ডেভেলপমেন্ট ম্যান পাওয়ারের এইটা নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি। আমরা একমত হব সবাই যে প্রায় 2.25 কোটি বাংলাদেশি প্রবাসে তারা অবস্থান করেন। এর মধ্যে কিছু আছেন প্রবাসী, কিছু আছেন নিবাসী। প্রবাসী আমরা পিওরলি তাদেরকে বলি যারা তাদের ডেফিনিট অ্যাসাইনমেন্ট হোক, সেটা বিজনেস, লেখাপড়া অথবা কোনো পেশা, এটা শেষ করে তারা দেশে ফিরে আসতে বাধ্য। ওই দেশে তাদের নাগরিকত্ব পাওয়ার অথবা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজেই তারা তাদের আপন দেশেই ফিরে আসেন। এই যারা যান তাদের সংখ্যাই সবচেয়ে বেশি। এই সংখ্যাটা হচ্ছে 80%। বাকি যে 20% আছে, তারা আইদার নাগরিকত্ব পেয়েছেন অথবা পাওয়ার প্রক্রিয়ায় তারা আছেন। 80% এই মানুষ যারা, বৃহত্তর অংশ, তাদের আবার 90% হচ্ছে অদক্ষ শ্রেণীর শ্রমিক। এখানে সমস্যা দুটো। তাদের দক্ষতা সুনির্দিষ্ট ক্ষেত্রে না থাকার কারণে তারা খুব ছোট কাজ করেন, কিন্তু কঠোর পরিশ্রম তাদেরকে করতে হয়। এর বিনিময়ে তারা যা আর্ন করেন সেটা নুন আনতে পান্তা ফুরানোর উপক্রম। খেয়ে না খেয়ে 10 ফুট 15 ফুটের একটা রুমে
গাদাগাদি করে শিফটিংয়ে 15 জন তাদেরকে বসবাস করতে হয়। যারা মিডল ইস্টের দেশগুলোতে গিয়েছেন, সফর করেছেন, আমাদের এই ভাইদের, হাড়ভাঙ্গা পরিশ্রমকারী ভাইদের অবস্থা স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছেন। আমি বিশ্বাস করি যাদের সামান্য বিবেক আছে এই অবস্থা দেখার পরে তাদের সকলের চোখ দিয়ে পানি ঝরে। কার্যত তারা মানবেতর জীবনযাপন করেন। কেন? তাদের স্যালারি কম। কেন? তারা অনেকে ঋণদার করে গিয়েছেন। কেন? তাদেরকে দেশে তাদের পরিবারকে লালন পোষণ করতে হয়, ছেলে মেয়েদের লেখাপড়া, বৃদ্ধ মা বাবার চিকিৎসা, ভরণ পোষণ, অন্যান্য সদস্যদের স্বাভাবিক জীবনযাপন, এর পুরা লোড তাদেরকে নিতে হয়। এই জন্যে খুবই খারাপ লাগতো। কোনো কোনো জায়গায় গিয়ে দেখি যে ইভিনিং টাইমে কোনো কোনো হোটেল ফ্রিতে কিছু খাবার দেয় মানুষকে। এই দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে। আমাদের লোকরা সেখানে গিয়ে দাঁড়ায় একটু খাদ্য নেওয়ার জন্য। কিন্তু এই লোকটাই যদি দক্ষ শ্রমিক হিসাবে বিদেশে যেত, তাহলে যে পরিমাণ সে উপার্জন করছে তার 3 গুণ তার পক্ষে সহজে উপার্জন করা সম্ভব, এবং হাড়ভাঙ্গা পরিশ্রমের পরিবর্তে সে মানবিক পরিশ্রমে তার শ্রমটাকে নিয়োগ করতে পারত, যেটা অন্য দেশ এবং জাতির এরকম যারা দক্ষ শ্রমিক যায় তারা এই বেনিফিটটা পায়। দুঃখের বিষয়, আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু তাদেরই কেউ যখন মারা যায় তখন এই লাশটা আপন করেছে দেশে আনতে হয়। এই যারা নুন আনতে পান্তা ফুরায়, মুখের গ্রাস স্যাক্রিফাইস করে দেশে পাঠায়, তারা কিন্তু এখানে মারা যাবে আর তার লাশ দেশে আনার জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে, এটা কেউ চিন্তা করে না। সে তো গিয়েছে আবার তার আপনজনের কাছে সুস্থ হালতে ফিরে আসবে এই আশায়, কিন্তু মারা যাওয়ার পরে লাশ নিয়ে টানাটানি ধাক্কাধাক্কি হয়। হ্যাঁ, যদি সে একজন দক্ষ শ্রমিক হতো, সে এবং তার পরিবার কারো দিকে তাকাতো না, তাদের ন্যাচারাল এবিলিটি বিল্ড আপ হয়ে যেত। আমরা তাদেরকে বলেছি, তোমাদের অভিজ্ঞতার জায়গা থেকে বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদেরকে এই জায়গায় দুটো সাহায্য করো। তোমরা কিছু প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ো, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টেকনিক্যাল স্কিল, এই দুইটা জিনিস তোমরা আমাদেরকে প্রোভাইড করো। এতে আমরা লাভবান হব এবং তোমরাও লাভবান হবা। তোমরা বলছো এই অদক্ষ শ্রমিকরা এসে তোমাদেরকে বেশি বেনিফিট দিতে পারছে না, তোমাদের প্রয়োজন দক্ষ শ্রমিকের, তোমরা এখান থেকে ট্রেন্ড আপ লোকগুলোকে নিয়ে যাবা। তোমরা বলছো লোকেরা অবৈধ পথে আমাদের দেশগুলোতে অনুপ্রবেশ করছে, তখন এই দক্ষ লোকগুলো তার নিজের দেশেই কাজ পেয়ে যাবে। তার দক্ষতার কারণে আমার দেশে প্রয়োজন আছে, তখন সে বিদেশে যাওয়ার চিন্তা মাথা থেকে ফেলে দেবে। যারা বিদেশে যায় 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ খরচ করে যায়, আবার জীবনের ঝুঁকি নিয়ে যায়। এর মাঝে অনেকের জীবন প্রদীপ নীল পানিতে ডুবে যায়, শেষ হয়ে যায়। সাগরে লাশ হয়ে কারোর লাশ ফেরত পাওয়া যায়, কারোটা পাওয়াই যায় না। এটি একটা দেশের জন্য কোনো ভালো খবর নয়, একটা জাতির জন্য এটা ব্যথা এবং বেদনার জায়গা। এইগুলোর সমাধান স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সম্ভব। আমাদের দেশের ল্যান্ড এরিয়া ভেরি স্মল। হ্যাঁ, একটা দেশকে ডেভেলপ করতে হলে 3টা ইন্ডাস্ট্রিতে ইকুয়ালি ফোকাস করতে হয়। ফার্স্ট ইন্ডাস্ট্রি হিউম্যান ইন্ডাস্ট্রি, এই জায়গায় স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম। আমরা বলি জনসংখ্যা, আমরা এখনো বলতে পারছি না জনশক্তি। স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সম্ভব জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করা। এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা তাদের সাথে হয়েছে এবং তারা আগ্রহ দেখিয়েছেন। এই আগ্রহের জায়গায় আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে
আমরা বাংলাদেশের বর্তমান সরকারকে আহ্বান জানাবো যে এই দরজাগুলা জানালাগুলা খোলার দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনারা এগিয়ে যান এবং দেশটাকে এগিয়ে যাওয়ার পথে একটা রাস্তায় রেখে আপনারা তারপরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন। সম্মানিত ভাইয়েরা, লেবার রাইটস নিয়ে কথা হয়েছে। আমরা স্বীকার করি যে এখানে আমাদের কিছু ঘাটতি রয়ে গেছে বিভিন্ন জায়গায়। মালিকরা যেদিন মনে করবেন যে এই লেবারের শক্তিশালী দুটি হাত ছাড়া আমার কোনো মেশিনের হুইল ঘুরবে না, এদিন তারা লেবারদেরকে সম্মান করতে বাধ্য হবেন। একা মালিক যে কাজ করতে পারবে না, 10,000 শ্রমিক সেটাই তাকে করে দিচ্ছে, এটা যেদিন তার ফিলিং হবে, সেদিন লেবারদের প্রতি মালিকদের মানসিক অনুভূতিটা ভিন্ন হবে এবং সেদিন ভালোবাসা এবং শ্রদ্ধার দৃষ্টিতে তারা দেখবে। আবার আমাদের শ্রমিক বন্ধুরা যেদিন দেখবে যে আমাদের মালিক পক্ষ আমাদেরকে ভালোবাসে, আবার আমাদেরকে সম্মানও করে, আমাদের কাজের অ্যাপ্রিসিয়েশন আমরা পাই, সেদিন তাদের উৎসাহের কারণে প্রতিটি শিল্পক্ষেত্রে উৎপাদন দ্বিগুণ হারে 3 গুণ হারে বাড়তে থাকবে, কারণ এখানে তার স্বতঃস্ফূর্ততা আছে। তো আমরা এই বিষয়গুলো নিয়েও তাদের সাথে অনেক আলোচনা করেছি যে আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদেরকে শেয়ার করেন এবং তাদের কিছু এখানে সুপারভাইজারি অথরিটি আছে, আমরা বলছি এটাকে আরও অ্যাক্টিভেট করেন। আমরা আমাদের দেশকে, মানুষকে ভালোবাসি এবং সাস্টেইনেবিলিটির একটা বীজতলা আমরা তৈরি করতে চাই সবাই মিলে। আমরা আমাদের দেশের একটা বিশাল ক্রাইসিস নিয়ে তাদের সাথে শেয়ার করেছি, যেটার পার্টনার তারাও। এটি হচ্ছে 1.6 মিলিয়ন রোহিঙ্গা যারা আমাদের বুকের উপরে আছেন। তারাও মানুষ, আমাদের মতো মানুষ, আমাদের মতো তাদেরও একটা ঠিকানা ছিল। তারা সেখানে খেয়ে বেঁচে চলছিলেন, কিন্তু দুঃখজনকভাবে অত্যন্ত অমানবিকভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে, খুন করা হয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, তারপরে তাদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি মানবিক কারণে, কিন্তু বাংলাদেশ এমনিতেই একটা বিপুল জনসংখ্যার দেশ। সেই দেশের পক্ষে এই ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব নয়। এখানে পার্টনার হিসাবে ইউরোপিয়ান ইউনিয়ন গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা বলেছি এটা কোনো সমাধান নয়। তাদেরকে কিছু ফুড সাপ্লাই দিলাম, কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিলাম, অতি নগণ্য কিছু শিক্ষার ব্যবস্থা করে দিলাম, আর টেম্পোরারি শেডের নিচে তাদেরকে গাদাগাদি করে আশ্রয় দিলাম। এটা অনেকটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। এটি মানবিক জীবন নয়, এ জীবন অমানবিক। এর সমাধান হচ্ছে তাদেরকে তাদের দেশে সম্মান এবং সিকিউরিটির সাথে ফিরিয়ে দেওয়া। এটি বাংলাদেশ একা পারবে না, এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির সহযোগিতা লাগবে বড় মাত্রার। আমরা তাদেরকে বলেছি যে উদ্যোক্তা হয়ে আপনারা ভূমিকা নেবেন, আমরা আশা করি। জাতিসংঘ এবং বিশ্বের বিবেকবান দেশগুলোকে সঙ্গে নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান। যদি ইউনাইটেড এফোর্টস এই ব্যাপারে থাকে, মায়ানমার বাধ্য হবে এই লোকগুলার অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে এবং বাংলাদেশ একটা রিলিফও পাবে এখানে। তবে এই খেদমতের সুযোগ পেয়ে আমরা বিরক্ত নই, বরঞ্চ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরাও নির্যাতিত জাতি, কাজেই মজলুমদের দুঃখ মজলুমরাই বুঝে। এই যে মজলুমদেরকে আমাদের বুকে আমরা আশ্রয় দিতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সম্মানিত ভাইরা, আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে তাদের সাথে কথা বলেছি। আমরা সবাই জানি আমাদের দেশ উন্নত বিশ্বের বর্জ্যের একটি দুষ্ট প্রক্রিয়ার ক্ষতির মধ্যে রয়েছে। আমরা এইখানে এই জলবায়ু পরিবর্তনের কারণে যে সাফারিংগুলো আমাদের হচ্ছে, দায় কিন্তু উন্নত বিশ্বের যারা এই সাফারিংয়ের কারণ। আমরা বলেছি যে এই ব্যাপারে শুধু ফান্ড প্লেস করাই যথেষ্ট নয়, ফান্ডের দায়িত্ব তো নিতে হবে, কারণ ওনারাই এগুলা করছেন। পাশাপাশি তাদের সুপারভিশনটা যেন শক্তিশালী হয়। আমরা কি দেখি, জলবায়ু পরিবর্তনের যে ইফেক্টগুলা, এগুলাকে মোকাবেলা করার জন্য প্রতি বছর বেশ ফান্ড আসে, কিন্তু সেই ফান্ডগুলা যথাযথভাবে কাজে লাগে না, বেশিরভাগ ক্ষেত্রেই লুটপাট হয়। যদি এগুলা কাজে লাগতো
তাহলে বিভিন্ন জায়গায় এখন যে ক্রনিক সমস্যা হয়ে আছে, যেমন সাতক্ষীরা অঞ্চলে যে বাঁধটা ভেঙে গেছে, আইলা থেকে শুরু করে 8টা বছর হয়ে গেল, সে বাঁধ এখনও কিন্তু রিপেয়ার করা হলো না। বছর বছর তারা আতঙ্কে থাকে, বর্ষা নামলেই তারা একটা আতঙ্কের মধ্যে দিন কাটায়, কখন আমাদের গোয়ার বাড়ি ভেসে যাবে। এরকম আরও দেশের অনেক জায়গায় প্রবলেম প্রিভেইল করছে। এটার সমাধান হতো যদি ফান্ডগুলার সদ্ব্যবহার হতো। আমরা বলেছি ফান্ডও দিবা এবং সদ্ব্যবহার নিশ্চিতকরণে আমাদের সাথে তোমরা একসাথে কাজ করবা, তাহলে আমরা এখানে আরও বেশি লাভবান হব। তারা আমাদের দেশে নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন যে এই নির্বাচন কিভাবে হবে, কখন হবে। আমরা বলেছি যে অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে, এই পরিবেশ 3টা ম্যান্ডেটরি জিনিস দাবি করছে। নাম্বার 1, দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। কিছু জায়গা আমরা সুনির্দিষ্ট মেনশন করেছি, যেটা ইতিপূর্বে আপনাদের সামনে আমরা দিয়েছি, জাতির সামনে আমরা পেশ করে যাচ্ছি। এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা জমা দিয়েছি। আমাদের সাথে তাদের সেশন হবে। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। বরঞ্চ অতীতের নির্বাচন, যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে, বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না। হাজার প্রাণের বিনিময়ে, হাজারো হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে। এই সংস্কার কারা করবে? সংস্কারের প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয়, তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার জায়গায় এসে অবশ্যই জনপ্রত্যাশা পূরণে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে সংস্কারের সহযোগিতা করতে হবে। 2 নম্বর দাবি যেটা পূরণ করা উচিত, এটি হচ্ছে যারা নিহত এবং আহত হয়েছে, এই খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে, যাতে জাতির আস্থা ফিরে আসে যে খুনিদের বিচার হবে, অপরাধীদের বিচার আমরা পাব। শহীদ পরিবারগুলো যাতে মিনিমাম কনসোলেশন পায়, তাদের আত্মা যাতে প্রশান্তি পায় যে হ্যাঁ, আপনজন ফিরে আসবে না, কিন্তু এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা সেই ন্যায় বিচারটি দেখতে চাচ্ছি এবং এটিও দৃশ্যমান দেখতে চাচ্ছি। আমরা 3 নম্বর বলেছি যেটা হতেই হবে, এটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, হেরে গেলে দুষ্ট, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। তবে হ্যাঁ, সেই নির্বাচনটা এমন হতে হবে যে সেই নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে। এই দুইটাই নিশ্চিত করা লাগবে। এই জন্য এখানে অনেক ডায়ালগের প্রয়োজন, অনেক এঙ্গেজমেন্টের প্রয়োজন। এটি সরকারের তরফ থেকে হতে পারে, রাজনৈতিক দলগুলোর নিজস্ব উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটিরও দেশ এবং রাষ্ট্রকে দেওয়ার অনেক দায়িত্ব আছে, সেই জায়গা থেকেও হতে পারে। এটা যখন মাল্টিপল জায়গা থেকে হবে, তখন তার একটা পরিবেশ তৈরি হবে।
আমরা এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আরও অনেক খুঁটিনাটি বিষয় এখানে এসেছে। তারা নির্বাচনের সময় জানতে চেয়েছে। আমরা বলেছি, প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে। আমরা এই সময়টাকে আনুষঙ্গিক প্রস্তুতির জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য। কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায় সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব। গতকাল আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে আমরা সাক্ষাৎ করেছি। বের হওয়ার পরে আপনারা সাংবাদিক বন্ধুরা এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন। আমি বলেছি যে এই নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে, আগামী ফেব্রুয়ারিতে। আমি আবারও বলছি, এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হবে। এই শর্ত পূরণ ছাড়া কিন্তু ওই মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহই ভালো জানে। এই জন্য আমরা সিনসিয়ারলি যারা চাচ্ছি দেশে জনগণের গণতন্ত্র ফিরে আসুক, তাদের সকলকে আন্তরিক সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আমরা প্রস্তুত, সকল ধরনের সহযোগিতার জন্য আমাদের দল প্রস্তুত। আমরা আমাদের বন্ধু সংগঠন সবাইকে আহ্বান জানাবো, আসুন সবাই আমরা এগিয়ে যাই। আমাদের কর্মকাণ্ডই প্রমাণ করবে যে আমরা কতটা আন্তরিক এই বিষয়ে। জনগণ তখন দেখতে পারবে, বাস বিবেচনা করবে। আর জনগণের ইচ্ছার উপর আমরা বিষয়টাকে ছেড়ে দিই। আগামী নির্বাচনে কাকে তারা সিলেক্ট করবে, তারা অতীত দেখবে, দলগুলার ম্যানিফেস্টো দেখবে, বর্তমান কর্মকাণ্ড বিবেচনায় নিবে, নিয়ে ভবিষ্যতে কার কাছ থেকে কি পেতে পারে সেই আশা নিয়ে তারা যে প্রত্যাশা, যে স্বপ্ন অন্তরে লালন করে। আমাদের বীররা জীবন দেওয়ার আগে তারা যে স্লোগান দিয়ে গেছে যে উই ওয়ান্ট জাস্টিস, উই নেভার সাপোর্ট এনি ডিসপেরিটি, সেই রকম একটা সমাজ কারা তাদেরকে উপহার দিতে পারবে, এই বিবেচনার ভার আসুন আমরা সবাই মিলে আস্থা রেখে জনগণের উপর ছেড়ে দিই। লেট বি পিপুল টু ডিসাইড দ্য ম্যাটার, নট উই পিপুল। আমরা এটা বলবো না যে আমাকেই ক্ষমতায় যেতে হবে। আমরা বলবো জনগণের ইচ্ছার আলোকে জনগণ যাদের উপর আস্থা রাখবে তারা দেশ শাসন করবে, বাকিরা বিরোধী দলে বসবে এবং তারা সরকারি দলকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করবে, অন্যায় এবং জনগণের ক্ষতি হয় এমন সকল কাজে প্রতিবাদ করবে, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে। দিস ইজ ডিউটি অ্যান্ড বিউটি অফ ডেমোক্রেসি। আমরা ইনশাল্লাহ সেদিকে এগিয়ে যাব। আমরা জানি সাংবাদিক বন্ধুদের জন্য এই সময়টা একটু ক্রিটিক্যাল। সারা রাত কাজ করে দিনের বেলা একটু মেশিনটাকে রিচার্জ না করলে কেমনে হবে। এই জন্য একটু বিশ্রামের সময় এটা। এই সময় স্যাক্রিফাইস করে কষ্ট করে আপনারা এসেছেন, আমাদের কথাগুলো শুনেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, সহযোগিতা করেছেন এবং আমরা আপনারা সবাই মিলে আমরা এ দেশ আমাদের, এ জাতি আমাদের। এই জাতি দুইটা সেকশনের কাছে বড়ই প্রত্যাশা রাখে। একটি হচ্ছে রাজনীতিবিদ আর একটি হচ্ছে মিডিয়া জগৎ। এই দুই পক্ষই শুধু তাদের দায়িত্ব চারদিক থেকে জাতিকে দেখা, 4D ডাইমেনশনে দেখা, যাতে কোনো কিছু এসকেপ করে না যায় আমাদের দেখা থেকে। এই দুই পক্ষের বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা যত শক্তিশালী হবে, প্রিয় দেশ ততই ভালো হয়ে উঠবে এবং বিশ্বের বুকে আমরা একটা মর্যাদাবান জাতি হিসাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠা লাভ করতে পারব। এমন একটি সোনালী প্রত্যাশা বুকে নিয়ে আমরা আজকের মতো আমাদের এই বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ যেন অপার সম্ভাবনার এই বাংলাদেশকে গড়ে তোলার শক্তি মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। সবাইকে আবারও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আপনাদের কোনো জি আফদাল ভাই। আসসালামু আলাইকুম মাননীয় আমির জামাত, আমি সৈয়দ আফদাল আহমেদ, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক। আমি
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার ইউরোপের ইউনিয়নের দেশগুলো সফরকালে আপনি বাংলাদেশের স্বার্থগুলো এবং আন্তর্জাতিক সমস্যাগুলো তুলে ধরেছেন এবং একটা পজিটিভ আলোচনা আপনাদের হয়েছে। আপনার এই সফরকালে আপনি লন্ডন গিয়েছেন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে। আপনারা ইতিমধ্যে বলেছেন যে এটা আপনাদের সৌজন্য সাক্ষাৎ। হ্যাঁ, অবশ্যই। তো আমরা যেটা লক্ষ্য করলাম যে কিছুদিন আগেও বিএনপি এবং জামাতের মধ্যে কিছুটা বিরোধ সারা দেশে আমরা লক্ষ্য করেছি, কিন্তু এই সফরের পর হঠাৎ করে আমরা দেখলাম যে একটা ইতিবাচক দিক পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে নির্বাচনের সময়ের ব্যাপারে। যেমন বিএনপি থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া হচ্ছে এবং আপনি বলেছেন যে রোজার আগে এবং হ্যাঁ ফেব্রুয়ারি। তো আপনাদের এই যে শীর্ষ বৈঠক, এটা অবশ্যই শীর্ষ বৈঠক, দুইটি প্রধান দলের শীর্ষ নেতার মধ্যে বৈঠক হয়েছে। তো বাংলাদেশের মানুষ মনে করে এটা শুধুই সৌজন্য বৈঠক নয়, বাংলাদেশের রাজনীতির বিষয়, এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়েছে এবং মানুষের খুব কৌতূহল। এবং আমরা আজকেও আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন মহলে এই বৈঠক নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা জানতে চাই যে গুরুত্বপূর্ণ রাজনীতির কী বিষয়গুলো আলোচনা হয়েছে, বিশেষ করে নির্বাচনের বিষয়ে, এই যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্টের বিচারের বিষয়ে বা অন্য কোনো বিষয় থাকলে আপনি যদি বলুন, আমরা আলোকিত হব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি স্মরণ করিয়ে দিয়েছেন, আমি আগেই বলেছিলাম যে ইউরোপ মানে বেলজিয়ামের সফর শেষ করে আমরা ইউকেতে গিয়েছিলাম 3 দিনের জন্য। আপনারা জানেন সবাই যে বাংলাদেশে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক সকল দলই ছিল নির্যাতিত এবং সারা জনগণ ছিল নির্যাতিত। তো নির্যাতিত দল হিসাবে প্রথম আঘাতটা আমাদের উপরেই আসে এবং শেষ আঘাতটাও আমাদের উপরে আসে। প্রথমে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে একটা ট্রাইব্যুনালে নিয়ে, যেটাকে আমরা বলি জুডিশিয়াল কিলিং, সেটা করা হয়েছে। ব্রিটেনের একটা অ্যাপেক্স কোর্ট এই সংক্রান্ত একটা রায় দিয়ে বলেছে ইট ওয়াজ এ জেনোসাইড অফ দ্য জাস্টিস। এটা ছিল বিচারের গণহত্যা, এটা কোনো বিচার ছিল না। ব্রিটেনের অ্যাপেক্স কোর্ট, বাংলাদেশ না। আর শেষ আঘাতটা ছিল আমাদেরকে নিষিদ্ধ করা, এটা আর কাউকে করা হয়নি। আমরা মুসলিম, আমরা আমাদের 11 জন নেতা হারিয়েছি, শীর্ষ নেতা, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। অসংখ্য সাথী হারিয়েছে, আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। অসংখ্য ভাই বোন পঙ্গু হয়েছে, আল্লাহ তাদের সঙ্গী সহায় হোক। এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও প্রচুর সাথী এবং সহকর্মীকে হারিয়েছে। আমরা যেমন আয়নাগরের শিকার হয়েছি, তারাও হয়েছে। আমরা যেমন মামলা খেয়েছি, জেলে গিয়েছি, তারাও খেয়েছেন, গিয়েছেন লাখে লাখে, হাজারে হাজারে না। আমরা উভয় দল। ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াও জুলুমের শিকারে পরিণত হয়েছিলেন। তিনি একদিকে মজলুম, আরেকদিকে অসুস্থ। দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম একটু সাক্ষাৎ হবে, কিন্তু যে কোনো কারণেই হোক সেটি আমরা করতে পারিনি বা হয়ে ওঠেনি। তো ইউরোপ সফরে গিয়েছি, একেবারেই কাছের দেশ বেলজিয়াম। আবার ইউকেতে আমাদের 2 জনের যাওয়ারও দরকার ছিল। তাহের সাহেব ওনার চিকিৎসা পারপাসে একটা বিশেষ জায়গা যেটা বাংলাদেশে হচ্ছে না, তিনি ওখানে গিয়েছেন। আর আমার একজন পরিবারের সদস্য সেখানে থাকে, তাদেরকে গত সফরে আমি সময় দিতে পারিনি, এবার দিব বলে কথা দিয়েছিলাম, তাই গেলাম 2 দিনের জন্য। আমরা গিয়েছি প্রথমেই উনাকে দেখতে, যে কোনো কাজ শুরু করার আগে লন্ডনে ঢোকার পরে। আলহামদুলিল্লাহ আমরা প্রীত যে তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছেন। আমাদের মূল উদ্দেশ্যই ছিল উনাকে দেখা, কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন, তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের
বাসায়, সেই কারণে তিনিও থাকবেন, এটি স্বাভাবিক। তিনি ছিলেন। দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নাই, শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা। আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? এটা বাস্তব না। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। আর যেটা বলেছেন রাজনীতিতে দুই দলের বিরোধ, যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে তাকান তাইলে এটা কোনো বিরোধী না। সেখানে বাকযুদ্ধ তো হয়েছে আরো প্রচন্ড, কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক। একদল চলে গেছে সরকারে, আরেক দল বসে গেছে বিরোধী দলে। এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে, এটাই স্বাভাবিক। রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক, না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে। বন্ধ চোখ খুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত পার্থক্য, কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মতবিরোধের রূপ না নেয়, ওটা পার্থক্য পর্যন্ত থাকুক। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না। এটা করতে হবে। যদি আমরা দেশকে ভালোবাসি তাইলে এই ভালোবাসার শ্রদ্ধার জায়গায়, মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমাদেরকে আসতে হবে। আমার ওপিনিয়ন আমি দেব, কিন্তু এটা বলতে পারবো না যে এইটাই করতে হবে। আমি ওপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এইটা করলে আমার দেশ এবং জাতির উপকার হবে, আর এটা আমি করতে দিব না। যে যাই চাক, এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা না। করতেই হবে যেমন ভাষা না, করতে দিব না সেটাও ভাষা না। আমি বলতে পারি যে ওই কাজটি করলে জাতি এই ক্ষতি হবে, অতএব এটা হওয়া উচিত নয়, কিন্তু আমরা অনেক সময় এই সীমানাটা মানি না। মানতে হবে আমাদের। তবে স্বাভাবিকভাবে আপনারা জাতি প্রত্যাশা করে, আমি নিজেও দেখছি, এটা প্রথমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সাবেক একজন দায়িত্বশীলের ফেসবুকে প্রথমে বিষয়টা আসে। যেহেতু এটা কোনো ফর্মাল মিটিং ছিল না, এই জন্যে বিএনপিও দেয় নাই, আমরাও দেওয়ার কোনো দরকার মনে করি নাই। আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা। এটি আমাদের নৈতিক একটা দায়িত্বের পর্যায়ে পড়ে, আমরা এটি শুধু পালন করেছি, এর বেশি কিছু না। তবে মিডিয়াগুলা বিভিন্ন বিশ্লেষণধর্মী যে আলোচনা করছেন, আমি পার্টিকুলারলি মনে করি যে এখান থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। আমি হ্যাপি। আলোচনায় সব জিনিস আমার পছন্দ নাও হইতে পারে, কিন্তু ভালো অনেক জিনিস তো উঠেও তো আসতে পারে সেখান থেকে। সো এগুলাকে আমরা ওয়েলকাম করি। আর একজন যখন কথা বলবে, তখন আমি যা চিন্তা করি সেইভাবে কথা বলবে কিভাবে? উনি যে চিন্তা করে সেইভাবেই তো কথা বলবে। তো আমার তো ওই জায়গা থেকে তার মতামতকে রেসপেক্ট করা উচিত। তিনি যা ভালো মনে করেছেন তাই বলেছেন, আমি যা উপযুক্ত মনে করব তাই গ্রহণ করব। যেটা আমার জন্য উপযুক্ত মনে করতে পারবো না, তা হয়তোবা দুঃখজনকভাবে আমি গ্রহণ করতে পারবো না। এটা তো কেউ আমাকে বাধ্য করবে না। তা আমরা মিডিয়ার এই চর্চাটাকে আমরা অভিনন্দন জানাই। এটা চলতে থাকুক, জাতির জন্য কল্যাণকর। এখান থেকে সবাই যেন ভালোটা গ্রহণ করতে পারি এবং আমরা সবাই মিলেমিশে যেন প্রিয় দেশ গঠন করতে পারি। আপনাকে ধন্যবাদ। জি প্লিজ। এএফপি নাকি? জি বলেন। আমার নাম সাবিহা, আমি এএফপির ব্যুরো চিফ। আমার আসলে দুটো প্রশ্ন। আপনি একটা করেন প্রথমে প্লিজ। প্লিজ দুটো, আপনি একটার মধ্যে যেটাকে মোস্ট প্রেফারেন্সিয়াল সেটা দুটোই খুব জরুরি জানা আমার। আচ্ছা একটা করেন আগে। না দুটো, ওয়ান বাই ওয়ান। আচ্ছা যাই হোক, প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি বলছিলেন যে আপনারা প্রেফার করছেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হওয়া, কারণ এরপরে রমজান শুরু হয়ে যাবে এবং আমাদের দেশের ঝড় বৃষ্টির মৌসুমও শুরু হয়ে যাবে, ওই সময় সাধারণত নির্বাচন হয় না। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার মনে কি এমন শঙ্কা আছে যে যারা ক্ষমতায় আসবে তারা এই জুলাই অভ্যুত্থানের বিচারটা ঠিকমতো করবে না? এটা আমার 1 নম্বর প্রশ্ন। এটার সঙ্গে একই সঙ্গে যুক্ত যে আপনি বলছেন যে যা কিছুই হোক সেটা ফেব্রুয়ারি মার্চের মধ্যে হতে হবে, মানে দৃশ্যমান একটা বিচার হতে হবে, না হলে আসলে
কোন জায়গায় ইলেকশন যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আইসিটি তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এইভাবে যদি তাদেরকে বলেন যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিচার করতে হবে, সেটা তাদের স্বাধীনভাবে বিচার করার যে ম্যান্ডেট সেটাকে ক্ষতিগ্রস্ত করে কিনা, এটা আমার 1 নম্বর প্রশ্ন। আর আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে আপনি যখন দেখা করেছেন, তারা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে? তারা আওয়ামী লীগের পার্টিসিপেশনের প্রশ্নটা কি তুলেছিল? সেক্ষেত্রে আপনাদের জবাব কি ছিল? এবং যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে, আপনারা কি ইলেকশন করবেন না তাদের প্রতিহত করবেন? থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। একটি হচ্ছে সংস্কার এবং বিচার নিয়ে, যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে পারি কিনা এই বিচার সম্পন্ন করতে। না, আমরা সম্পন্ন করার কথা বলিনি। আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান, যাতে জাতির মনে আস্থা তৈরি হয় যে বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে। আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা। আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে, জনগণের পালস বুঝে আসবে, জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে। আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না, আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ, অহেতুক হস্তক্ষেপ। এ অধিকার আমাদের নেই, কিন্তু আমরা দাবি করতে পারি। আমরা মজলুম জনগণ হিসাবে দাবি করতে পারি, দাবির জায়গা আমাদের খোলা। এই দাবি সবাই করে, সকল যুগেই হয়েছে, আমাদেরও দাবি থাকবে। আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে। আমি অনেকগুলা কারণও সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায়। এরপরে এটা কোরআনের আয়াত নয়, বাস্তবায়নের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয়, তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। আবার যদি এর জন্য আরও একটু সময়ের প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরও 1-2 মাস অপেক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। দেশটা আমাদেরই, ভালোর জন্যই আমরা এটা করব। আপনার নেক্সট কোয়েশ্চন, যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা? হ্যাঁ, চেয়েছে। সবাই চাননি, 2-1টা জায়গায় তারা চেয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে এই কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে, শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে, স্ত্রীরা কান্নাকাটি করছে, আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে। আমরা জাতি হিসাবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও পুরোপুরি করে উঠতে পারিনি। গোটা জাতি ট্রমাটাইজড, কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। এই আন্দোলন কোনো একক দলের বা পক্ষের ছিল না, এটা ছিল জনতার আন্দোলন। নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা, ইয়াং সোসাইটি, কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জনগণ। অতএব দেশের জনগণের রাজনীতি কার জন্য? রাজনীতি জনগণের জন্য। 2 নম্বর, তারা তো অপার সুযোগ পেয়েছিলেন, তারা একটানা 3টা নির্বাচন তাদের অধীনে করেছেন। সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন? তারা তো নির্বাচনের জান কবজ করেছেন। এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা, তাদেরকে যারা সমর্থন করে, ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল, তারাও ভোট দিতে যায়নি। দিস ইজ ফ্যাক্ট। তো সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা, সেটা বিশাল প্রশ্ন। একথা বলার পরে তারা আর কিছু বলেননি, তারা আর পাল্টা জিজ্ঞেস করেনি এইটা কি ওইটা কি, এখানেই তারা থেমে গেছে। এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে, দিস ইজ রিয়েলিটি। রাজনৈতিক দল হিসাবে আপনার সামনে দাঁড়িয়েছি, দোয়া করেন যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করে। আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি, এখন আর নতুন করে বলার দরকার নাই, মিডিয়াতে বলেছি। ধন্যবাদ। এরপরে জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মাজহারুল ইসলাম, কাজ করে নিউজ 24। মাননীয় আমির, সেটা হচ্ছে যেহেতু জামাতের ইয়েগুলো আমি একটু কভার করি। নেতারা এতদিন বলে আসছিলেন যে গ্রহণযোগ্য একটা সংস্কার পরে হচ্ছে নির্বাচন হবে, সেটা তারা চাই, সেটার কোনো টাইম ফ্রেম বেঁধে দিতে চায় না। কিন্তু আপনি যখন গতকালকে ইউরোপীয় সহকারী যুক্তরাষ্ট্রের সহকারী 2জন পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন কথা বললেন, সেখানে আপনি এই কথাটাই বলেছেন যেটা আপু এবং ভাইয়া বললেন, যে
রোজার আগে হতে হবে। প্রশ্ন হচ্ছে যখন আপনি না না না, হতে হবে শব্দ আমি ব্যবহার করি, প্রথম এটা রোজাতে আপনাদের হতে শব্দ। হবে এভাবে বলেছেন, প্রথম এটা রোজাতে আপনাদের হবে, শব্দ, হ্যাঁ, সেখানে আমি right. ছিলাম। এভাবে আপনি বলেছিলেন, যে আমি যদি ভুল না করি আর কি। বলেন, হ্যাঁ প্রথম বলেন। হচ্ছে লন্ডন সফরের ঠিক আপনি যেদিন আসলেন সেদিনই কথাটা হলো। প্রশ্ন হচ্ছে তাহলে কি বিএনপি লন্ডনে যে আপনাদের সফর হয়েছে, বিএনপির সাথে আগামী নির্বাচনে আপনাদের কোনো সমঝোতার কোনো লক্ষণ কথাবার্তা হয়েছে কিনা, এটা একটা বিষয়। জনাব আব্দাল ভাই আরেকটা প্রশ্নের বিষয় যে হচ্ছে যে জবাব আপনারা দিয়েছি এখনো ওখানে সবাই নিবন্ধন এসে ফিরে পান নাই, নিবন্ধনের যে বিষয়টি সেটি ফিরে পান নাই। যদি নিবন্ধন আপনারা ফিরে না পান আপনাদের প্রতীকের, তাহলে পরবর্তী নির্বাচনে আপনাদের আসলে পলিসি কি হবে সেটা যদি একটু বলেন। কেন পাবো না, আমরা পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। নিবন্ধন তো অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে, আমরা ইনশাল্লাহ আমাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাবো। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত আমির জামাত, আপনি আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের পক্ষ থেকেও সাংবাদিকদের পক্ষ থেকেও আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি মত বিনিময়ের একটা ব্যবস্থা করেছেন সেজন্য, এবং গুরুত্বপূর্ণ একটা সফরের পরে। আব্দুল ভাই দীর্ঘ আলোচনার পরে একটা প্রশ্ন করেছেন, আসলে ওখানে অনেক কথা চলে এসেছে, আপনিও লম্বা জবাব দিয়েছেন। আমি অন্য একটা প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি ইউরোপীয় ইউনিয়ন সফরের সময় খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে তারা ফান্ড দেয় আমাদেরকে, এবং এই ফান্ড আসলে দেওয়াটা শেষ কথা না, এর সাথে রিলেটেড আরও অনেক কিছু আছে, সেই কাজগুলো জরুরি বেশি। বাস্তবায়নটা নিশ্চিত হ্যাঁ, করা। আমার প্রশ্ন অন্য জায়গায়, রাজনৈতিক একটা জায়গায়। সেটা হচ্ছে যে আমরা 1/11-এর যে ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমরা দেখেছিলাম ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কূটনীতিকদের দৌড়ঝাঁপ, মার্কিন সেই সময়কার রাষ্ট্রদূত বিউটেনিসের দৌড়ঝাঁপ, এরপরে ভারতের হাইকমিশনার মিনা সিকরির দৌড়ঝাঁপ। এই কূটনীতিকদের তৎপরতাকে অনেকাংশে 1/11-এর ঘটনার সাথে জড়িত করে দায়ী করা হয়। তো ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশের যেরকম মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, 1/11-এর কারণে বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তারপরে ফ্যাসিস্টদের উত্থান ঘটেছে, এবং গত 15-16 বছর বাংলাদেশে কি হয়েছে, আমাদের চেয়ে আপনারা বেশি ভুক্তভোগী। প্রশ্ন হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন যে দায়িত্ব তাদের ছিল 1/11-এর সময়, ক্লাইমেট চেঞ্জের কারণে যদি তারা ফান্ড দেয়, বাংলাদেশের ক্ষতিপূরণ দেয়, তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, কূটনীতির ইতিহাসে যে ঘটনা ঘটেছে সেইখানে তারা ক্ষতিপূরণ দেবে কিনা, সেই ব্যাপারে আপনাদের কোনো কথা ছিল আপনি কিনা? লিখতে থাকেন, দেখা যাক তারা কি রেসপন্স দেয়। ধন্যবাদ আপনাকে। জি মাননীয় আমির, এইদিকে আমি। হ্যালো, ধন্যবাদ। জি বলেন, আপনি বলেন। আমি লোটন একরাম, ডিপিসি সম্পাদক। ইতিমধ্যে আমাদের বড় ভাই আবদাল ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনি বিস্তারিত বলেছেন। তারপর আমার একটা ওটার সঙ্গে অ্যাড করতে চাই যে আপনার নির্বাচনে যে মৌলিক যে সংস্কারগুলো আপনার দৃশ্যমান হতে হবে ইলেকশনের আগে, সে জায়গাটায় মানে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কি আপনার আলাপ হয়েছে? কোন মৌলিক সংস্কারগুলো নির্বাচনের আগে হওয়া প্রয়োজন, আর কোনটা স্পেসিফিক কোনো আলাপ নির্বাচন? আমরা করিনি। এটা একটা সাধারণ সৌজন্যমূলক আলোচনা ছিল, আমরা স্পেসিফিক কোনো বিষয় আলোচনায় যাইনি। আচ্ছা, আরেকটি সাপ্লিমেন্টারি প্রশ্ন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব দেশে আসার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তারিখ নিয়ে কি আপনার সঙ্গে আলোচনা হয়েছে? না, শুধু ম্যাডামের ব্যাপারে এতটুকু অনুধাবন করেছি যে তিনি মানসিকভাবে একটু ভালো আছেন, কারণ দীর্ঘদিন পরে তিনি আপনজনকে পাশে পেয়েছেন, তাদের সাথে থাকতে পারছেন। তো তিনি প্রস্তুতি নিচ্ছেন, হয়তো বা এটা আগামী মাসের কোনো এক সময় হতে পারে বলে আমরা অনুমান করেছি, সুনির্দিষ্ট কিছু বলেননি। আর তারেক সাহেবের পক্ষ থেকে ওইরকম কিছু আসে, কবে আসতে পারেন তিনি দেশে, সে আলোচনা আমরাও তুলিনি, উনিও কিছু বলেন। তিনি তার দেশে আসবেন, অসুবিধা কি? কোনো অসুবিধা তো নাই, এদেশ তো তার, আমার, আপনার, সবার। আমি ইকরামুল হক সাহেব, এটিএন বাংলা কাজ করি। কালকে বিএনপি মহাসচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে। আপনি ফেব্রুয়ারি রোজার আগের কথা বলেছেন, আপনি কি মনে করেন যে এর মধ্যে যদি নির্বাচন না হয়, কোনো কারণে জুনের পরেও যদি সময় যায়, নির্বাচন গড়িয়ে যায়, সেক্ষেত্রে দেশের পরিস্থিতি খারাপ হবে কিনা? আমরা এরকম কিছু এখনই প্রেডিক্ট করতে চাই না, বরঞ্চ আমরা ভালোটাই প্রত্যাশা করি, এবং আমরা আশা করব যে এখন সরকারে যারা আছেন তারাও তো এদেশের মানুষ, যদিও তাদের কেউ কেউ মাঝে মধ্যে কিছু কথা বলে সমাজে কিছু অস্থিরতা তৈরি করে ফেলেন, তাদেরও এই ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত আমরা মনে করি, এবং জনগণের দেওয়া দায়িত্ব তারা পালনে যেন নিজেদের আমানতদারির জায়গাটা খেয়াল রাখেন, এটা আমরা আশা করি। আমরা ধারণা করি
যে প্রধান উপদেষ্টা তার কথার মর্যাদা রক্ষা করবেন এবং যেভাবে মির্জা সাহেব বলেছেন যে কাট অফ টাইম, আমরা ঠিক ওই রকম কথা বলতে চাচ্ছি না, কারণ এটা এই রকম একদম ফিক্স আপ করে দিলে এটা পয়েন্ট অফ নো রিটার্নের মতো হয়ে যায়। দেন হোয়াট, একটু মিনিমাম ফ্লেক্সিবিলিটি তো থাকতে হবে, যেটা বাস্তব প্রয়োজনে হতে পারে। এই জন্য আমরা মনে করি যে এখানে গ্রস কোনো ভায়োলেশন হওয়া উচিত না এবং ঠিক ওই রকম কাট অফ কিছু না করলে ভালো, এটা আমাদের মত। কিন্তু অন্য দল তাদের মত দিতেই পারে যেটা তারা সঠিক মনে করে। আমরা সবার মতামতের প্রতি সম্মান দেখি। আমার মনে হচ্ছে যে আর মৌলিক কোনো প্রশ্ন আপনাদের নেই। আমির, আমার শেষ একটা প্রশ্ন যে বিএনপি কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেছেন যে তারা অসন্তুষ্ট এবং তারা নির্দিষ্ট একটি টাইম ফ্রেম দিয়েছে, ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। আজকে আপনার বক্তব্যে দেখলাম যে আপনি রমজানের কথা বলছিলেন, কিন্তু আজকে সেই অবস্থান থেকে সরে এসেছেন, যদি আমি ভুল না করি, যে আপনি শর্ত যেগুলো দিয়েছেন 3টি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন এবং সেটি না পূরণ হলে নির্বাচন হলে লাভ নেই। তার মানে আপনি আরও সময় দিতে রাজি। বিএনপি অবস্থায় তাদের শরিকদের সাথে আলোচনা করে কর্মসূচিতে যাবে। তো আসলে অবস্থান চেঞ্জ হচ্ছে কি না, যে রাজনৈতিকভাবে এই কর্মসূচিতে যে বিএনপি যাবে তখন আপনাদের অবস্থানটা কি হবে নির্বাচনের দাবিতে? না না, ঠিক আছে, আপনি আপনার পারসেপশন অনুযায়ী কথা বলেছেন। আজকের এই মিটিংয়ে আমি কি সব কথা বলতে পারবো না। এখানে রিলিভেন্ট যতটুকু গুরুত্বপূর্ণ কথা ততটুকু আসবে। আমরা সংস্কারের কথা কি একবারও বাদ দিয়েছি আমাদের বক্তব্যে? কখনো কি বলেছি যে আপাতত সংস্কার দরকার নেই? অথবা কখনো কি বলেছি যে গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়াও এই নির্বাচন হতে পারে? কখনো তো বলিনি আমরা। একথা কিন্তু আমরা সবসময় বলে এসেছি যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে, সব সংস্কার নয়। সংস্কারে আমাদের 41টা পয়েন্ট আছে, আমরা 6টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি এখন। আমরা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট 41টা সংস্কার করতে পারবে, ওইটা নির্বাচিত সরকারের উপরে বর্তাবে। আমাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়, বিএনপির আছে 31, আমাদের আছে 41, একটা দলের দেখলাম 57 না 58টা আছে। তো সরকারগুলোর কাছে তখন সবাই যার যার সংস্কারের প্রস্তাবনা দিবে, কে কতটুকু করবে এটা তাদের এবিলিটি এবং সদিচ্ছার উপর নির্ভর করবে। সদিচ্ছা একটা বড় জিনিস। আমরা কিন্তু সংস্কার থেকে কোনো সময় সরে আসিনি। আর কালকে আপনি ছিলেন তো, সেখানে ছিলেন না? তো সেখানে তো বৃষ্টি জোর ছিল বোধহয়, এমনকি আমার মাথার উপরে আপনারা ছাতাও একটু কষ্ট করে ভালোবেসে ধরেছিলেন। ওই সময় সব কথাই কি ভাই বলা যায়? ওই সময় সব কথা বলার সময় ছিল না। আমি সরে আসিনি, একটা কথা আর একটা কথার কমপ্লিমেন্টারি, সম্পর্ক, কোনোটাকে কোনোটার থেকে আলাদা করা যাবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে। জামাতে আমি একটা সর্বশেষ একটা প্রশ্ন করি। আমি মাইটিভিতে আছি, মাইটিভি সিনিয়র রিপোর্টার। একটা বিষয় আমি জানতে চাই, বিগত দিনের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যে কর্মযোগ্যগুলো আমরা দেখেছি আমাদের চোখে বা আমাদের একদম দৃশ্যমান, এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে গতকালকে ইন্টারিম গভর্নমেন্টের একজন আইন উপদেষ্টা উনি বলেছেন যে জুনের মধ্যে নির্বাচন। আমরা আবার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আমরা থাইল্যান্ডেও আমরা কথা বলেছি হোয়াটসঅ্যাপে, তারা বলেছে তারা নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুত। আপনারা বলছেন স্থানীয় সরকার আগে চান নির্বাচন, কেউ বলছে জাতীয় সংসদ নির্বাচন আগে চান। কিন্তু আমার কথা হচ্ছে, একটু আগে যেমন আপনি বললেন যে আমরা ভোটের জন্য, ভোটের খায়েশে বা দল ক্ষমতা আনার জন্য রাজনীতি করছি না, আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করছেন। তো সেক্ষেত্রে যে হয়ে থাকে জুনের মধ্যে কি আসলে যে নির্বাচনের এজেন্ডা নিয়ে আগাচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন, তাতে কি সব রাজনৈতিক দলের কি অংশগ্রহণের সুযোগ আছে? বা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল তারাও কিন্তু আসার একটা পায়তারা চলছে, সেই জায়গা থেকে আমাদের অবস্থানটা কি থাকবে? যারা ফ্যাসিবাদ বিরোধী না, যারা ফ্যাসিবাদী ছিল তাদেরও একটা পায়তারা চলছে, এটা বোধহয় বলতে চেয়েছেন আপনি নাকি? জড়িত, হ্যাঁ, তারাও আসার, ওটা দেখা যাবে সময় আসলে। তো আমরা আগেই বলতে চাই না বাঘ এসেছে, বাঘ এসেছে, যদি কখনো আসে দেখা যাবে। আর এমনিতে যেটা বলেছেন যে এর ভিতরে সব দল, আমি আগেই বলেছি, দেখেন খেয়াল করেন যে রাজনৈতিক দলগুলোর উপরেই এখন মূলত দায়িত্ব বর্তাচ্ছে। জনগণের চাহিদা, মিনিমাম চাহিদার আলোকে যে সংস্কার, সেই সংস্কারে আমরা কিভাবে কতটুকু সহযোগিতা করছি তার উপর নির্ভর করছে এই নির্বাচনের অনুষ্ঠান হওয়ার বিষয়টা। এটা এবং বিচার, এই দুইটা ব্যাপারে সামান্য কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। এবং কেউ বলবে না যে আমরা বিচার চাই না, কেউ এটাও বলবে না আমরা সংস্কার চাই না।
সবাই বলতেছে সংস্কার চাই, তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় তো আমাদেরকে অবশ্যই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে। ধন্যবাদ সবাইকে, আপনারা অ্যাটেন্ড করেছেন এবং আপনারা প্রশ্ন করে আমাদেরকে সহযোগিতা করেছেন। এই জন্যে এখন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দাওয়াত দিচ্ছি যে ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য সামান্য লাঞ্চের আয়োজন করেছি, একটু আমাদের সাথে আপনারা এই লাঞ্চে অংশগ্রহণ করবেন। আমি যে শেষ করে দিয়েছিলাম তাইলে তো ছোট গল্প হয়ে যাবে, শেষ হইয়া হইল না শেষ। বলেন। I am Priyam from Centris Nation. আপনি সামনে আসেন, আপনার কথা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন। I'm Priyam from Centris Nation. I wanted to know if there is any potential between a strategic alliance between Jamaat-e-Islam and National Citizens Party. জামাত ইসলামী NCP. এনসিপি। আপনি রিলেশন কানেকশন এগুলো জানতে চাচ্ছেন? এই পার্টিটা এখনো কিন্তু পুরোপুরি ফর্ম করেনি, তারা ফরমেশনে আসতে যাচ্ছে। এই অবস্থায় এখনই তাদের সম্পর্কে কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব না। আমরা দেখতে চাই তারা কিভাবে আসে, আসার পরে সব কিছু বিবেচনা করে অবশ্যই আমরা আমাদের কর্তব্য নির্ধারণ করব। ধন্যবাদ আপনাকে। আমি উনাকে মানে ওমেন্স এম্পাওয়ারমেন্টের দাবি তো এই জন্য উনাকে দিয়েছিলাম। আপনি কি একটু সবর করবেন? একটা আল্লাহু আকবার। সেটা হলো আপনারা জামাত বিএনপি 4 দলীয় জোটভুক্ত ছিলেন, এরপরে 8 দলীয় জোট, 12 দলীয় 18 দলীয় জোট হয়েছেন। আগামী নির্বাচনে কি জামাত বিএনপিকে আমরা এরকম জোটভুক্ত দেখতে পাবো, কিংবা সেরকম জোটভুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, সেরকম কিছু আলোচনা হয়েছে কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। দেশ এবং জাতির স্বার্থ বিবেচনায় রাজনৈতিক দলগুলা কোনো উত্তম সিদ্ধান্ত যে কোনো সময় নিতেই পারে, কিন্তু ইতিমধ্যেই কোনো দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে আমরা কোনো রাজনৈতিক জোট করব না। আমরা এখানেই আপাতত থাকি আর অপেক্ষা করতে থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত আমির জামাত মিট দ্য প্রেসে তার চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন। আপনাদের কাছ থেকে আসা প্রশ্নেরও সুন্দর এবং প্রাণবন্ত জবাব দিয়েছেন। সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যাহ্ন ভোজে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমির জামাতের পক্ষ থেকে বুফে সিস্টেমে আমাদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা আছে। আপনারা আশা করি দুপুরের খাবারে আপনারা অংশ নেবেন। আর নামাজের ব্যাপারে 4 তলাতে লেভেল 4-এ নামাজ যারা এখানে পড়তে চাই, লেভেল 4-এ নামাজের জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।